স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম প্রক্রিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের স্মারকলিপি পর্যালোচনার আশ্বাস আইনমন্ত্রীর। বাসে হাফ ভাড়ার দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিল ছাত্রলীগ। আগামী বছরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু, জানালেন সালমান এফ রহমান। বেক্সিমকো সহ প্রস্তুত কয়েকটি ঔষধ কোম্পানি। কুমিল্লার সংরাইশ এলাকা থেকে অস্ত্র, গুলি ও হাতবোমা জব্দ। কাউন্সিলর সোহেল হত্যায় ব্যবহার হয় ধারণা পুলিশের। চেক জালিয়াতিতে যশোর বোর্ড চেয়ারম্যান, সচিব এবং অনিয়মের অভিযোগে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান ও এসডি, ৩ বোর্ডের নতুন চেয়ারম্যান। এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের দাবি পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্ত আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাবার অনুমতি দিতে বিএনপিপন্থী ১৫ আইনজীবী মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীকে স্মারকলিপি দেন। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা সরকারকে বিষয়টি রাজনৈতিকভাবে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানান। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে তিনি যাতে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারে, তার এই জীবন মরণ সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন আইনমন্ত্রী। আইনজীবীদের দেয়া স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হবে বলেও জানান আনিসুল হক। যে স্মারকলিপি দিয়েছেন এবং এটা তো পরেই দিয়েছেন, সেখানে যে এটা আমি অবশ্যই এক্সামিন করব এবং আপনারা জানেন যে এখানে সিদ্ধান্ত এবং মতামতের ব্যাপারে আলাপ আলোচনার প্রয়োজন আছে এবং সেটাও আমরা করব। আইনমন্ত্রী জানান, খালেদা জিয়ার বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনায় সরকারের সদিচ্ছার অভাব নেই। কেউ মৃত্যু ঝুঁকিতে থাকুক, সেটাও সরকারের কাম্য নয়। অবশ্যই আমরা তো হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখনও গুরুতর। এখনও শঙ্কামুক্ত নন তিনি, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বেগম জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে, সেই অনুযায়ী ডাক্তাররা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। তিনি তরল খাবার খাচ্ছেন, তবে শারীরিকভাবে ভীষণ দুর্বল। বিছানাতেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে তাকে। সবসময় তার পাশে থাকছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি মানতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এই সময়সীমার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন তারা। সেই সাথে গণপরিবহনে নারী যাত্রীদের হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন আছে ছাত্রলীগের, জানিয়েছে দলটির সভাপতি আল নাহিয়ান খান জয়। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে সকাল 11টায় রাজধানীর বকশীবাজার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা।
দুপুর 12টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এবং নীলক্ষেত মোড়েও জড়ো হন শিক্ষার্থীরা। তারা জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া বন্ধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকরা খারাপ আচরণ করছে বলেও অভিযোগ তাদের। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী নিঃশর্তে হাফ পাস নিশ্চিত করতে হবে। সবাইকে ন্যূনতম 8ম শ্রেণী লাইসেন্স সহকারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। দ্রুত শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি এবং গণপরিবহনে ছাত্রী ও নারী যাত্রীদের হয়রানি বন্ধের দাবি জানান ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও রাস্তায় নামার ঘোষণা দেন তারা। সকল স্টুডেন্টের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে প্রজ্ঞাপনের মাধ্যমে। 48 ঘন্টার মধ্যে যদি এই প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে আমরা 25 তারিখ সকাল 10টায় আমরা নীলক্ষেত মোড়ে অবস্থান করব আমাদের দাবি আদায়ের জন্য। এদিকে দুপুর 1:30টার দিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই অর্ধশতাধিক যুবক লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা লাঠিসোঁটা নিয়ে আইন শৃঙ্খলা বিনষ্ট করার মতো ঘটনা ঘটাতে পারে। তারা যদি আইন শৃঙ্খলা বিনষ্ট করার মতো ঘটনা ঘটাতে পারতো তাহলে আমরা অ্যাকশনে যেতাম। আমরা দুইজনের মাঝখানে দাঁড়িয়ে আমরা ওদেরকে পাঠিয়ে দিয়েছি এবং এখন আমরা আইডিএল ওদেরকে পাঠিয়ে দিয়েছি। শিক্ষার্থীদের অবরোধের কারণে নিউ মার্কেট এলাকার সড়কে দেখা দেয় তীব্র যানজট। প্রায় 2 ঘন্টা সড়ক বন্ধ থাকায় অনেকে বাস ও গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বনিম্ন বাস ভাড়া 5 টাকা এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া সহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ সময় সর্বনিম্ন বাস ভাড়া 5 টাকা করার দাবি জানান। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের খারাপ আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। এদিকে হাফ ভাড়া কার্যকরের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাফ পাস নিশ্চিত করার পাশাপাশি তাদের সুবিধায় বিআরটিএর বাস বাড়ানোর দাবিও জানান। মানববন্ধনে সংহতি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের তাদের সবাইকে আপনার হাফ ভাড়া নিতে হবে। শ্রমিকরা আপনাদের যারা আছে তারা প্রচুর পরিমাণে যাত্রীদের সাথে বাজে ব্যবহার করে। এই বাজে ব্যবহারটা যাতে না করে এই বিষয়টা নিশ্চিত করতে হবে। বাস ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত ভাড়ার চেয়ে যেসব বাসে বেশি ভাড়া নিচ্ছে সেসব পরিবহনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেতে অভিযান চালায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাত্রীরা অভিযোগ করেন কোনো ধরনের তালিকা না দেখিয়েই নেওয়া হচ্ছে ভাড়া। প্রতিবাদ করলে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যেসব বাসে সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো হয়নি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। না কোনো ডকুমেন্টস দেখায় না। আমি বলছি যে এত টাকা তো ভাড়া না, উনি বলছেন না এত টাকাই দিতে হবে। করছে তো বাস মালিক সমিতি, তাহলে তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে না কেন? বাড়তি ভাড়া কেন নেওয়া হবে? স্টুডেন্ট ভাড়া এখনো চালু করে নাই আর কি, আগের ভাড়া দিচ্ছে। আর একই পরিবহনে কিংবা একই গাড়িতে অভিযোগ পাচ্ছি, জরিমানাটা ডাবল হচ্ছে। আমরা গাড়িগুলো ডাম্পিংয়ে দিচ্ছি, অনেক জায়গায় জেলও দেওয়া হয়েছে। তো এভাবে আমরা আশাবাদী যে নৈরাজ্যটা বন্ধ হবে। দেশে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন পুরুষ এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,958 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 19,568 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 284 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.45%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,74,636 জনে। সুস্থ হয়েছেন আরও 318 জন। এ নিয়ে মোট সুস্থ 15,38,855 জন। আগামী বছরেই দেশে করোনার টিকা উৎপাদন শুরু হচ্ছে। প্রায় প্রস্তুত কয়েকটি ওষুধ কোম্পানি পাশাপাশি ভারতের সিরামে আটকে থাকা অক্সফোর্ডের টিকার চালানো আসা শুরু করবে আগামী মাস থেকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে এইসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দেশেই করোনার টিকা উৎপাদনে সরকারি ও বেসরকারি পর্যায়ে গত কয়েক মাস ধরে চলছে নানা চেষ্টা। আগামী বছরে মিলবে এর সুফল।
মিট দ্য রিপোর্টার্সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানান, টিকা উৎপাদনে যেতে প্রায় প্রস্তুত বেক্সিমকো সহ কয়েকটি কোম্পানি। সরকারি পর্যায়েও উৎপাদনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইনসেপ্টাটা আর বেক্সিমকো এছাড়া আরও অনেকগুলি 2-3টা কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যারা বেসরকারি খাতে টিকা নিয়ে কাজ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, যেটা উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, যে বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে। আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকার বাকি চালান ডিসেম্বর থেকেই দেশে আসা শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। পাওনা 2 কোটি 20 লাখ ডোজের পুরোটাই আগামী বছরের প্রথম 3 মাসের মধ্যে আসবে বলেও জানান। আগামী মাস থেকে তারা আবার শুরু করবে, আর আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমাদের যে বাকি টিকা আছে সেরাম থেকে যেটা পাওয়ার আছে সেটা আমরা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। একটা জিনিস আছে, দ্যাট সেরাম থেকে যে কন্ট্রাক্টে আমরা কিনেছিলাম সেটা আজ পর্যন্ত সেটা হলো সব থেকে কম দামে। মিট দ্য রিপোর্টার্সে সালমান এফ রহমান অনলাইনে সংবাদ প্রচারে দায়িত্বশীল হওয়া, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বুলো ইকোনমি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার 50% কমিয়ে আনতে পারে ইমোরিভির। এমন তথ্য জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞরা। দুপুরে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা আয়োজিত করোনা পরিস্থিতি নিয়ে একটি সায়েন্টিফিক সেমিনারে এ তথ্য জানান তারা। মহামারীর 2 বছর পূর্ণ হওয়ার ঠিক আগে কোভিড-19 উপশমে মুখে খাওয়ার বড়ি ইমোরিভির বাংলাদেশ বাজারে এনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ওষুধের কার্যকারিতা সম্পর্কে চিকিৎসকদের জানাতে মঙ্গলবার সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে বেক্সিমকো ফার্মা। মেডিসিন বিশেষজ্ঞরা জানান, কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার পর বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার 50% কমিয়ে আনতে পারে ইমোরিভির। যাদেরকে ওষুধটা দেওয়া হয়েছিল তাদের 50% কিন্তু হসপিটালাইজেশন লাগেনি, হাসপাতালে ভর্তি হতে হয়নি। আরও যে বিষয়টা দেখা হচ্ছে, স্টাডিটা তো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, ওখানে দেখা যাচ্ছে যে যারা এই ওষুধটা পেয়েছে তাদের মধ্যে কোনো ডেথ রেট ছিল না, আর যারা পায়নি তাদের মধ্যে 8 জন কিন্তু ডেথ হয়েছে। তার মানে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন মৃদু থেকে মাঝারি লক্ষণ আছে এমন ব্যক্তিরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন বলেও জানান তারা। 18 বছরের নিচে গর্ভবতী নারীরা এই ওষুধ খেতে পারবে না। আক্রান্ত রোগীকে প্রতিদিন 2 বার 200 মিলিগ্রামের ক্যাপসুল 4টা করে খেতে হবে, আর ওষুধ ব্যবহার করতে হবে 5 দিন। যদিও আমি 2টা রোগীকে মলনুরিভির কিন্তু খাওয়াইছি আর কি। 2 দিন হয়েছে, both are doctors. They are telling last night, they were telling me about it, just 2 দিন হয়ে গেল, and psychological সে তারা বলছে we are feeling much better than before. 2 দিন খাইয়ে নাকি খুব ভালো হয়েছে আর কি। নাম বললে চিনবেন, নাম বলা দরকার নেই, দুজনই ডাক্তার এবং সিনিয়র ডাক্তার। তারা কয়ে যে 2 খাইয়ে তো ভালোই লাগছে, দিয়ে চালায় যান দেখেন কি হয়। এরই মধ্যে ফার্মাসিতে পাওয়া যাচ্ছে ইমোরিভির, আর 200 মিলিগ্রামের প্রতিটি ক্যাপসুল বিক্রি হচ্ছে 45 টাকায়। অনুষ্ঠানে করোনা পরিস্থিতি থেকে উত্তরণের নানান পরামর্শও দেন মেডিসিন বিশেষজ্ঞরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনে আবারও শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। উত্তরের 56টি এবং দক্ষিণের 75টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নেওয়া কর্মসূচিতে দেওয়া হচ্ছে অক্সফোর্ডের টিকা। প্রথম ডোজ নেওয়ার পর 2 মাস পর একই কেন্দ্রে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়া শুরু হয় সকাল 9:30টায়। তার আগেই ভিড় জমায় টিকা প্রত্যাশীরা, কারণ এখানে টিকা দিতে রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা নেই। উত্তর ও দক্ষিণ ঢাকার 129 ওয়ার্ডের 131 কেন্দ্রে প্রতিদিন দেওয়া হচ্ছে 500 ডোজ করে টিকা। নিবন্ধন না থাকলেও জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ নিয়ে গেলেই মিলছে টিকা। কাউন্সিলরের কাছ থেকে সার্টিফিকেট নিয়েও টিকা নেওয়া যাবে। আগে একবার রেজিস্ট্রেশন করছিলাম, 2-2.5 মাস হয়ে গেছে, আসেন নাই মেসেজ, সেজন্য আজকে এখানে আসলাম। অনলাইনে মেসেজ আইতে সময় লাগে, আর এতে আমরা সরাসরি পাওয়া যাইতেছি। আমরা এমনি টিকা দিলে আমরা অনলাইন বুঝি না, কেউ দেয় না, অনেক এমনি কি করে আমরা জানি না। এইভাবে দিলে তো আমাদের সুবিধা। তারা জন্ম নিবন্ধন দিয়ে দিতেছে বর্তমানে, এক্স্যাক্টলি তারা অনলাইন যে সনদটা আসবে তারা এটা পাবে না, তারা শুধু এটা দিয়েই চলতে হবে। বিশেষ এই কর্মসূচি চলবে 3 দিন। তবে ঢাকা উত্তর বলছে 5 লাখ ডোজ দিতে যতদিন লাগবে
ততদিনই চলবে কর্মসূচি। আর দক্ষিণ সিটি বলছে 3 দিনে দেওয়া হবে 1,12,000 ডোজ টিকা, প্রয়োজন হলে সময় বাড়ানো হবে। আমরা চাচ্ছি যে ঢাকা সিটিতে নাগরিকবৃন্দ যারা আছেন প্রত্যেকেই যেন এই টিকার আওতায় আসে। আরেকটা আমরা প্ল্যান করেছি, সেটা হলো যে 2 দিন 3 দিন আমরা হয়তো প্রথম 3 দিন স্কুলগুলোতে চালাবো, এরপরে যে এলাকাগুলোতে বস্তি আছে সেই বস্তির পাশে কোনো একটা বুথ করে সেখানেও আমরা ভ্যাকসিন দেব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে 5.5 কোটির বেশি মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছে, আর 2 ডোজ পেয়েছে 3.5 কোটির বেশি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে তৈরি করোনা টিকা বঙ্গভ্যাক্স পরীক্ষামূলকভাবে একজন মানুষের দেহে প্রয়োগের অনুমোদন পেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি আজ এই অনুমোদন দেয়। বিএমআরসির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমতির কথা জানানো হয়। এর আগে বানরের দেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদন 1 নভেম্বর বিএমআরসিতে জমা দেয় গ্লোব বায়োটেক। প্রতিবেদন পাওয়ার পর রোববার বৈঠকে বসে বিএমআরসি। দেয়া হয় একজন মানুষের দেহে ট্রায়ালের অনুমতি। নির্মাতা প্রতিষ্ঠান বলছে বঙ্গভ্যাক্স টিকা প্রাকৃতিক মেসেঞ্জার আরএনএ দিয়ে তৈরি হয়, এটি নিরাপদ ও কার্যকর। কুমিল্লা নগরীর সংরাইশ এলাকা থেকে অস্ত্র, গুলি এবং হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা কাউন্সিলর সোহেল হত্যায় ব্যবহার করা হয় এসব অস্ত্র। বিকেলে নগরীর 16 নং ওয়ার্ডে সংরাইশের একটি বাড়ির পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে 999-এ কল পেয়ে রহিম ডাক্তারের বাসার গলির ফাঁকা জায়গা থেকে 3টি কালো ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ থেকে 2টি এলজি, একটি পাইপগান, 12 রাউন্ড গুলি, 20টি হাতবোমা, একটি লোহার রড, 2টি কালো রঙের টি-শার্ট পাওয়া গেছে। সোমবার কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ড শেষে এইসব অস্ত্র সন্ত্রাসীরা ফেলে যায় বলে ধারণা পুলিশের। এলজি পাইপ গান এবং 12 রাউন্ড বুলেট এবং 3টি ব্যাগ এবং আনুমানিক 15 থেকে 20টি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। অস্ত্র এবং পোশাকগুলো গতকাল যে কাউন্সিলর সোহেল হত্যার সাথে যারা জড়িত তারা ব্যবহার করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল সহ দুজনকে হত্যার একদিন পরও মামলা হয়নি। জোড়া খুনের ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ। কাউন্সিলর হিসেবে সোহেল এলাকার উন্নয়নে সবসময় কাজ করতেন উল্লেখ করে দুর্বৃত্তদের দ্রুত বিচার চান এলাকাবাসী। এদিকে বাদজোহর জানাজা শেষে সুজানগর পাথুরিয়া পাড়া ঈদগাহ মাঠে সোহেলের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও শ্রমিক লীগ নেতা হরিপদ সাহা স্বজনদের ভিড়। বেলা 11টার দিকে ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয় মরদেহ। সোহেলের বাড়িতে মরদেহ পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। জনপ্রিয় এই কাউন্সিলরকে এক নজর দেখতে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। উনি কেমন মানুষ ছিলেন? 17 নং ওয়ার্ডের প্রতিটা গলি গলি আপনি যদি ঘুরেন তাহলে আজকে প্রমাণ পাবেন। উনি বালা মানুষ আসিল, বালা মানুষে আজকে এই দুনিয়া থেকে উঠাই নিছে। রোড দিছে, ড্রেন করে দিছে, খুবই ভালো, অনেক কিছু করছে আমাদের এলাকার জন্য। সোমবার বিকেলে মুখোশধারী সন্ত্রাসীরা শহরের সুজানগরে কাউন্সিলর কার্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি চালায়। পরে হাসপাতালে মারা যান কাউন্সিলর সোহেল ও তার সঙ্গে থাকা হরিপদ। এই ঘটনায় আহত আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। আমি আসামিকে চাইতেছি মৃত্যুর জন্য ফাঁসি চাই। আমাদের কাউন্সিলর এরকম কাউন্সিলর 50 বছর আর পাবো না। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা ঘটার পরপরই আমরা দুষ্কৃতিকারীদের ধরার জন্য অভিযান শুরু করেছি। আমাদের বেশ কয়েকটা টিম অভিযান চালাচ্ছে, অভিযানটি চলমান আছে। জোড়া খুনের ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চেক জালিয়াতির ঘটনায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে ওএসডি করা হয়েছে। এদিকে নানা অনিয়মের অভিযোগে রাজশাহী বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে ওএসডিতে। যশোর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে চেক জালিয়াতির ঘটনার 1 মাস 7 দিন পর প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। প্রতিবেদনে জালিয়াতির মাধ্যমে 7 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে কমিটি। এর আগে গত 7 অক্টোবর যশোর শিক্ষা বোর্ডে প্রথম জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এরপর একে একে বেরিয়ে আসে বোর্ড থেকে 36টি চেকের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে 7 কোটি টাকা।
পরে 9 অক্টোবর এই জালিয়াতির ঘটনা তদন্তে কমিটি গঠন করে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের জেরে 27 দিন বন্ধ থাকার পর আগামী শনিবার খুলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। সংঘর্ষে জড়িত 30 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যাপক শাহেনা আক্তার জানিয়েছেন, আগামী 27 নভেম্বর আবার শুরু হবে একাডেমিক কার্যক্রম, তবে বন্ধ থাকবে ছাত্রাবাস। কলেজ ক্যাম্পাসের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকলেও নির্দেশনা অমান্য করে সংঘর্ষে জড়ানোয় 30 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গত 29 ও 30 অক্টোবর ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এরপর কলেজ ও ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দেশে প্রথমবারের মতো ভয়াবহ মাদক ডিওবি জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার করা হয়েছে মাদক চোরাচালানে জড়িত 3 ব্যক্তিকে। পোল্যান্ড থেকে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন দিয়ে কেনা হয় এই মাদক। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক স্ক্যানার মেশিন না থাকায় এসব মাদক অবাধে প্রবেশ করছে বলে জানিয়েছে অধিদপ্তর। গত 2 মাসে বিভিন্ন অভিযানে আইস মাদকসহ প্রায় 20 চোরা কারবারিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দেয়া তথ্যে শনিবার রাজধানীর এলিফ্যান্ট রোডে কুরিয়ার সার্ভিসে আসা একটি প্যাকেজ থেকে জব্দ হয় 5 প্লটার এলএসডি। এই চালানের সূত্র ধরে 2 উচ্চশিক্ষিত তরুণ আসিফ ও অর্ণবকে গ্রেপ্তার করা হয় খুলনা থেকে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়ঙ্কর মাদক চোরাচালানের তথ্য। ডার্ক ওয়েবে বিটকয়েন ব্যবহার করে পোল্যান্ড থেকে আনা হয় ভয়ঙ্কর মাদক ডিওবি। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে খুলনা বয়রা শাখার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মামুনুরকেও গ্রেপ্তার করা হয়। অর্ণব কুমার শর্মার বাসায় যাই, যে আমরা এলএসডি নয়, সেখানে যে আমরা নতুন মাদক পাই, যেটা আমরা আটক করেছি বলেছি ডিওবি। এটা একটা নতুন মাদক, এটা এলএসডির মতোই। সে মাদক পেয়েছি হচ্ছে 90টি স্ট্রিপ পেয়েছি, 90টি ব্লটার আমরা পেয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, ডিওবি সেবন করলে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে তার মস্তিষ্ক অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে। মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ব্লাড যে ভ্যাসেলগুলো আছে সব সংকুচিত হয়ে যায়, খিঁচুনি আসে। এর মধ্যে ব্রোমিন থাকার জন্যই তেজস্ক্রিয়তার কারণে শরীরের কোনো ক্ষতি না করে তার টোটাল বডিটা স্ক্যানিং করা যায় এবং তার গতি নিয়ন্ত্রণ করা যায় বাইরে থেকে। ওই যে আমরা বলি যে তাকে একটু শুকায় দিল বা খাওয়াই দিল, তারপরে যা বলা হয় তাই শোনায়, মানে এটা রেভলিউশনারি ভাব যদি তাকে নিয়ন্ত্রণ করেন, সে এটা যে কোনো ঘটনা ঘটায় দেবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। $160, $80। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেউ লেগুনা বা অটোরিকশার চালক, কেউ চা দোকানের কর্মচারী, কেউ বা নির্মাণ শ্রমিকের পেশায় নিয়োজিত, কিন্তু রাতে তারা ছিনতাইকারী। ছিনতাইয়ের হটস্পট মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং ভাইব্বা ল কিং এর 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব, যাদের বয়স 12 থেকে 18 বছর। যে যাই বলুক তুমি রাজা, এই মতাদর্শ নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে গড়ে ওঠে ভাইব্বা ল কিং নামের কিশোর গ্যাং। গত মাসের 25 তারিখ প্রকাশ্য রামদা নিয়ে এলাকায় মহড়া দেয় তারা। অটোরিকশা চালক বা চা দোকানি হলেও এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বড় অংশ ছিনতাইয়ের সাথে জড়িত। রাজধানীর মোহাম্মদপুর বা ঢাকা উদ্যান এলাকায় সন্ধ্যার পর এটিএম বুথ থেকে বের হওয়া গ্রাহকরা ছিল তাদের টার্গেট। মঙ্গলবার র্যাবের হাতে আটক হয় গ্যাংয়ের 9 সদস্য। একজনের বয়স 18 হলেও বাকি সবাই কিশোর। স্ট্যান্ড এলাকা ভিত্তিক যে অর্থ সংগ্রহ, এই কাজগুলো তারা করে থাকে। তো পৃষ্ঠপোষকদের যে তথ্য পেয়েছি, তারা তাদেরকে বিভিন্ন তাদের যে নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য ব্যবহার করছে, বিনিময়ে তাদেরকে বিভিন্ন সময় মাদক দেয়া বা কিছু অর্থ দেয়া, এরকম কিছু তথ্য পেয়েছি। র্যাব বলছে ছিনতাই হলে মামলা করতে চান না নগরবাসী, তাই অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। মামলা বা অনেকে থানায় অভিযোগ করেন না ভিত্তিতে হয়তো অনেক ক্ষেত্রে আমরা সঠিক অপরাধীদের আমরা শনাক্ত করতে পারছি না বা গ্রেপ্তার করতে পারছি না। বাট যদি মামলা বা লোকজন অভিযোগ করে, আমরা মনে করি যে কোনো ধরনের অপরাধী, সে যেই হোক, সে যার গ্রুপই বলেন, আমরা অবশ্যই তাকে ধরে কিন্তু আইনের হাতে সোপর্দ করব। ভাইবা ল কিং নামের এই গ্যাংটিতে 15 থেকে 20 জন সদস্য রয়েছে। মোহন নামে এক কিশোর 2 থেকে 3 বছর আগে গ্যাংটি গঠন করে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে থাকছে খেলার খবর। জানাচ্ছি শিরোনামগুলো।
সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে দুদল, সাকিবকে পাচ্ছে না টাইগাররা, সাদা পোশাকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আকরামের। এবং চ্যাম্পিয়ন্স লিগের রাতে জাভির বার্সার সামনে বেনফিকা, অন্তর্বর্তী কোচ ক্যারিকের অধীনে ম্যান ইউ এর চ্যালেঞ্জ ভিয়ারিয়াল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ এবং পাকিস্তান দল। ব্যর্থ টি-20 সিরিজ শেষে টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই টাইগারদের। ফিট না থাকায় চট্টগ্রাম টেস্টে থাকছে না সাকিব, শঙ্কা রয়েছে ঢাকা টেস্ট নিয়েও। পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ভালো করবে দল, প্রত্যাশা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের। রঙিন পোশাকে বিবর্ণ বাংলাদেশ, এবার সাদা পোশাকে ছন্দে ফেরার চ্যালেঞ্জ। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে চট্টগ্রামে টিম টাইগার্স। একই ফ্লাইটের সঙ্গী পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় গুরুত্ব বেড়েছে এই সিরিজের। ইয়াসির রাব্বি, শান্ত, সোহানরা ঢাকা থেকে রওনা দিয়েছেন। স্কোয়াডে না থাকলেও দলের সাথে চট্টগ্রামে গেছেন চোটে পড়া পেসার শরীফুল। অন্যদিকে আজহার ফাওয়াদদের সাথে যোগ দিতে পৌঁছে গেছেন বাবর রিজওয়ানরা। চট্টগ্রামে বুধবার সকালে অনুশীলন করবে সফরকারীরা, বিকেলে নিজেদের ঝালিয়ে নেবে মুমিনুলের দল। টেস্টের আগের দিন সকালে অনুশীলন টাইগারদের, আর বিকেলে করবে বাবরের দল। আমরা গতবার অনেক কারণে আমরা ভালো করতে পারিনি, আমাদের প্রিপারেশন ভালো ছিল না কোভিডের জন্য, আমাদের প্লেয়াররা ইনজোর্ড ছিল, সিনিয়র প্লেয়াররা, এবং কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে আমরা পাইনি। তো আল্লাহর রহমতে ওগুলা সব কিছু এখন বর্তমানে রিকভারি করে আসছে, সবাই এখন ফিট আছে, সবাই এখন ফর্মে আছে। তো আল্লাহর রহমতে এই জিনিসটা যদি ধরে রাখতে পারি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমরা পাকিস্তানের সাথে ভালো করব। বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া সাকিব ছিলেন ফেরার অপেক্ষায়। প্রথম টেস্টের দলে থাকলেও শতভাগ ফিট না থাকায় শঙ্কা ছিল টাইগার অলরাউন্ডারকে নিয়ে। গুঞ্জন সত্যি হয়েছে, চট্টগ্রামে টেস্টে খেলছেন না সাকিব, মিস হতে পারে ঢাকা টেস্টও। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে পারফরমেন্স আশানুরূপ হয়নি, দ্বিতীয় চক্রে ভালো কিছুর প্রত্যাশায় বাংলাদেশ। ঘরের মাঠে শুরু হওয়ায় আত্মবিশ্বাসী হতে পারে টিম টাইগার্স। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যস্ত সূচির কথা মাথায় রেখে অষ্টম বিপিএল 6 দলের মধ্যে রাখতে চায় বিসিবি। 2022 টি-20 বিশ্বকাপের জন্য ভারসাম্যপূর্ণ দল গড়তে এবার বিদেশি কোটা কমানোর পরিকল্পনা বিপিএল গভর্নিং কাউন্সিলের। এদিকে বিশ্বকাপ ব্যর্থতা তদন্তে গঠিত কমিটি এ মাসেই রিপোর্ট জমা দেবে বিসিবিকে। বিশ্বকাপের ভূত সরেনি, পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশে অস্বস্তি আরও বেড়েছে। টানা ব্যর্থতা শিকল ভাঙতে সরব বিসিবি। বিশ্বকাপ ভরাডুবিতে গঠিত তদন্ত কমিটি ডমিঙ্গো গিবসনের কাছে হারের কারণ জেনেছে। মাহমুদুল্লাহ, মুশফিক, তাসকিন, আফিফরাও দিয়েছেন সাক্ষ্য। এরপর লিটন সৌম্যর সাথে কথা বলে চূড়ান্ত হবে রিপোর্ট। আমরা বুঝতে পারছি যে সমস্যা কোথায় কোথায় ছিল, তো আমাদের কাছে মনে হয়েছে খুব একটা বড় সমস্যা ছিল না, এটা প্রপারলি অ্যাড্রেস করা যাবে। আমরা মোটামুটি শেষ করে ফেলেছি, এই মাসেই আমাদের আরও 2-1 বাকি আছে, কথা বলে আমরা এই মাসে র্যাপ আপ করে ফেলবো। টি-20তে ঘুরে দাঁড়াতে বিপিএলে জোর বিসিবির, পুরনো রূপে ফিরছে অষ্টম আসর। সোমবার ফ্র্যাঞ্চাইজি মালিকানা সত্ত্বের আগ্রহ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। টাইগারদের ব্যস্ত সূচিতে আগামী আসরে কমতে পারে দলের সংখ্যা। অনেকগুলো খেলা আছে, সেজন্যই সময়ের কারণে অ্যাকচুয়ালি টিম বাড়ালে তো ম্যাচ বাড়বে, ম্যাচ বাড়ানোর তো সেই স্লটটুকু নেই, সেজন্য খুব সম্ভবত 6টার মধ্যেই চিন্তাভাবনা করা উচিত। বিপিএল মাতিয়ে জাতীয় দল এসেছেন আফিফ, মেহেদী, নাইমরা। 2022 টি-20 বিশ্বকাপের জন্য অষ্টম বিপিএল থেকে কিছু নতুন মুখের সন্ধানে বিসিবি। একাদশে দেশি ক্রিকেটারদের প্রাধান্য দিতে কমবে বিদেশিদের সংখ্যা। আমাদের টার্গেট ডেফিনেটলি যে একটা আমরা এক্সক্লুসিভ টি-20 দল করা যায় কিনা, যেহেতু আমাদের অনেকগুলি টি-20 সঙ্গে ওয়ার্ল্ড কাপ আছে, আরও খেলা আছে টি-20, তো আমাদের দেশি প্লেয়ারদের সুযোগ দেওয়ার একটা প্ল্যান আছে আর কি। তো সুযোগ দিতে হলে আমরা তাহলে বিদেশি একটা প্লেয়ার কমাতে খেলি, তো একটা বিদেশি প্লেয়ার কমাতে পারলে একটা দেশি প্লেয়ার খেলতে পারে, সেজন্য 4টা প্লেয়ারের জায়গায় হয়তো হতে পারে 3টা, বাট এটা এখনো প্রস্তাব আকারে আছে। পাকিস্তান সিরিজ দিয়ে ফিরেছে দর্শক। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিপিএলও গ্যালারি মাতানোর সুযোগ পাবেন দর্শকরা। টি-20 প্লেয়ারের মনে হচ্ছে ঘাটতি আছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারেতে নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে 269 রানে হারিয়েছে বাংলাদেশ। 323-এর টার্গেটে মার্কিন মেয়েরা গুটিয়েছে 53 রানে। রান পাহাড়ে চাপা পড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, তাদের 2জন ব্যাটার 2 অঙ্কে পৌঁছেছেন। এর আগে টস ছেড়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন শারমিন আক্তার এবং মুর্শিদা খাতুন। তাদের 96 রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় টাইগ্রেসরা। মুর্শিদা 47 রানে আউট হলেও
অন্য ওপেনার শারমিন তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার অপরাজিত 130 রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। ফারজানার ব্যাটেও আসে 50। এর আগে শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করে লাল সবুজরা। কমলাপুর স্টেডিয়ামের ঝুঁকিপূর্ণ টার্ফে হবে স্বাধীনতা কাপ। কারণ হিসেবে অর্থ সংকট আর আবেদন কমে যাওয়ার অজুহাত বাফুফের। মৌসুম শুরুর এই টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ হয়েছে আজ, যেখানে গ্রুপ অফ ডেথে বসুন্ধরা কিংস অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে আবাহনী। 15 দলের এই আসর শুরু 27 নভেম্বর। নতুন ফুটবল মৌসুম শুরুর অপেক্ষা। স্বাধীনতা কাপ দিয়ে শুরু মাঠের লড়াই, তার আগে আনুষ্ঠানিকতা বাফুফে ভবনে। গ্রুপ নির্ধারণ আর লোগো উন্মোচন হয়েছে দায়সারাভাবে। অথচ স্বাধীনতার 50 বছর আর বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনের কথা দিয়েছিল বাফুফে। মাঠের লড়াই আপত্তি মাঠ নিয়েই। ঝুঁকিপূর্ণ কমলাপুর স্টেডিয়ামে হবে পুরো আসর। খেলার অনুপযোগী হয়ে পড়া টার্ফে ফুটবলারদের চোটে পড়ার শঙ্কা আছে। আবার আসরের ফাঁকেই 11 থেকে 22 ডিসেম্বর কমলাপুরেই হবে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ। সংকট মেনে নিয়েই বরাবরের মতো অর্থের জোগান নিয়ে অজুহাত বাফুফের। আমরা যদি সব ক্লাবকে এই টুর্নামেন্ট করার জন্য সিলেটে নিয়ে যাই, যে ব্যয়বহল কমিউনিকেশন এবং এর মধ্যে যে কোভিড সব মিলে কিন্তু আমরা এটার হাইপটা উঠাইতে পারবো না। সাফের অফিসিয়ালরাও দেখেছেন। তাতে আমি মনে করি তাদের অনুমোদনটা যদি দিতে পারে একটা আন্তর্জাতিক খেলায়, তাইলে আমাদের জাতীয় খেলায় কেন পারবো না। 15 দলের টুর্নামেন্টে কাগজে কলমে গ্রুপ অফ ডেথ ডি। জায়ান্ট বসুন্ধরার সাথে চট্টগ্রাম আবাহনী, পুলিশ এফসি আর নৌবাহিনী আছে এই গ্রুপে। তবে নামে ভারে গ্রুপ সিতেও জমজমাট লড়াই হবে, যেখানে আছে সাইফ স্পোর্টিং, মোহামেডান, মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনী। শেখ জামাল ও শেখ রাসেল খেলবে একই গ্রুপে। বি গ্রুপের বাকি 2 দল উত্তর বারিধারা ও বিমান বাহিনী। আর 3 দল নিয়ে গড়া গ্রুপ এতে আবাহনীর সাথে থাকছে রহমতগঞ্জ ও পেশাদার লীগের নতুন দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। 27 নভেম্বর শুরু আসর, ফাইনাল 18 ডিসেম্বর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে রাতে চেলসি ইউভেন্টাসের লড়াই। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে বার্সেলোনা খেলবে বেনফিকার বিপক্ষে। নতুন কোচ জাভির অভিষেক ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করতে চায় কাতালানরা। এর আগে রাত 12:15টায় আলাদা ম্যাচে নামবে বায়ার্ন মিউনিখ এবং ম্যান ইউনাইটেড। নো ক্যাম্পে সমর্থকদের এমন উৎসবের আমেজ এসেছে বহুদিন পর। ঘরের ছেলে জাভির ডাগআউটে উপস্থিতি দলকে দিয়েছে বাড়তি অনুপ্রেরণা। লা লিগার পর এবার চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের চ্যালেঞ্জ। সবশেষ ম্যাচের জয়ে প্রাণ ফিরেছে দলে। তবে ঘরের মাঠে পর্তুগিজ জায়ান্ট বেনফিকার বিপক্ষে জিততে কঠোর পরিশ্রম করতে হবে কাতালানদের। আক্রমণে ডিপাই কৌতিনীয় ভরসা কোচের। গুরুত্বপূর্ণ ম্যাচে নেই ব্রাথওয়েট, পেদ্রি, ফাতি। এই গ্রুপের 2 ম্যাচ হারায় শেষ 16তে ওঠা কঠিন বার্সার। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও বেনফিকার কাছে হারলে তাই বিপদ, ড্র করলেও শঙ্কা। মুখোমুখি লড়াইয়ে বেনফিকা এগিয়ে থাকায় জয়ের বিকল্প নেই স্প্যানিশ জায়ান্টদের। দল ইতিবাচক ধারায় ফিরেছে, যা জিততে সাহায্য করবে। রক্ষণ আক্রমণ সব দিকেই মনোযোগ বাড়িয়েছে তারা। শেষ 2 ম্যাচ জিতেই নকআউট নিশ্চিত করতে চায়। এইচ গ্রুপের বিগ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি ইউভেন্টাস। 9 পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত। ড্র করলেই পরবর্তী রাউন্ডে উঠবে টুখেলের দল। প্রথম লেগে ব্লুদের হারানো ইউভরা আগেই পা রেখেছে নকআউটে। অ্যাওয়ে ম্যাচে তাই নির্ভর অ্যালেগ্রি শিষ্যরা। এর আগে ভিয়ারিয়ালের আতিথ্য নেবে ম্যান ইউনাইটেড। সোলশায়ারকে বরখাস্তের 2 দিনের মধ্যেই মাঠে নামছে রেড ডেভিলরা। অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে জিতলে নকআউট নিশ্চিত হবে রোনালদোদের। 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে শীর্ষেই ইউনাইটেড। তবে দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও 7। তাই রোমাঞ্চকর লড়াইয়ের আশায় ফুটবল প্রেমীরা। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ।
বিশ্বের প্রায় সব দেশের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে পুতুল নাচ। এখন মেক্সিকোতে চলছে পুতুল নাচ উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিচ্ছেন শিল্পীরা, তবে করোনার কারণে সীমিত করা হয়েছে আয়োজন। এই উৎসব ফিস্ট অফ ডলস নামে পরিচিত। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একাদশ সংসদের চলতি অধিবেশনে দুদিনের বিশেষ আলোচনা হবে। এ উপলক্ষে বুধবার সংসদে স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্পিকার শিরিন শারমিন চৌধুরী জানান, স্বাধীনতার 50 বছর পূর্তিতে জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি বছরব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী 24 ও 25 নভেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। পরে সাধারণ প্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে। 2 দিনব্যাপী এ আলোচনার শেষে সেই প্রস্তাব গ্রহণ করা হবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের অর্থনীতি। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় দেশে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে $411 বিলিয়ন। সেই সঙ্গে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,500 বেশি। সকালে একনেক সভা শেষে 2015-16 এর নতুন ভিত্তি বছর ধরে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রতি বছর মোট দেশজ উৎপাদন, জিডিপি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের প্রাক্কলন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। তাদের সবশেষ তথ্য মতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় 2015-16 ভিত্তি বছর ধরে দেশের জিডিপির আকার এখন $411 বিলিয়ন, যা এক যুগে হয়েছে 4 গুণের বেশি। একই সময়ে $700 বার্ষিক মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,554। নতুন নতুন সবজি, ফসল ও ফলের মাধ্যমে বহুমুখী কৃষির সম্প্রসারণ হচ্ছে। সে সঙ্গে হাঁস, মুরগি, গরুসহ মাংসের উৎপাদন সক্ষমতা বাড়ায় 2015-16 অর্থ বছরের ভিত্তিতে কৃষিতে মূল্য সংযোজন হয়েছে 14.8%। আর শিল্প খাতের নির্মাণ শিল্পের সঙ্গে প্রযুক্তি সংযুক্ত হওয়ায় এর আকার বেড়েছে 36.1%। উবার, পাঠাও, মোবাইল ব্যাংকিং সহ নতুন নতুন সংযোজন হয়েছে সেবা খাতে। নতুন নতুন অনেক ব্যবসা বাণিজ্য এসছে, তার ফলে আমাদের জালটা বিস্তৃত হয়ে গেছে। ফলে প্রথম কি হয়েছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে গেছে। মন্ত্রী জানান, দেশের মানুষের সাক্ষরতা বৃদ্ধির পাশাপাশি গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 73 বছরে, আর দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে 20%। 15 বছর প্লাস মানুষ যত আছে তার 75.2% আমরা এখন সাক্ষরতার আওতায় এসেছি। দ্যাট ইজ এ বিগ নিউজ। আয়ুষ্কাল বেড়েছে, আপনারা জানেন, এইটার বলার দরকার না, তবু বলি 72.8, প্রায় 73 বছর হয়ে গেছে। পরিকল্পনা মন্ত্রী বলেন, নতুন ভিত্তি বছর ধরায় জিডিপি হিসাবে বিভিন্ন পণ্যের জাল বিস্তৃতি হয়েছে। ফলে অর্থনীতির বিভিন্ন সূচকে এসেছে ইতিবাচক অগ্রগতি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সুবিধাবাদীদের কোনো স্থান নেই। তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। সৎ, দক্ষ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের প্রস্তুতি শীর্ষক বিভাগীয় কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। কর্মশালায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরও সংগঠিত করতে চট্টগ্রামে বিশদ কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন এমন পরিচ্ছন্ন নেতাদের সংগঠনের দায়িত্ব দিতে হবে। সংগঠনকে সুগঠিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে কাজ করতেন, নেতাকর্মীদের সেই আদর্শ ধারণ করে কাজ করতে হবে। মুন্সিগঞ্জ সদরের চরকেয়া ইউনিয়নে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জেরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে 6 নম্বর ওয়ার্ডের নলবুলিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাত্তার সরকারের স্ত্রী শিউলি বেগম জানান, সোমবার সন্ধ্যায় সাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মেম্বার প্রার্থী বজলুর রহমানের সমর্থকরা।
ভোর 6:30টার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। পরিবারের অভিযোগ, মেম্বার প্রার্থী বজলুর রহমানের সমর্থকদের সাথে বর্তমান মেম্বার ইমরান কবিরের সমর্থকদের বিরোধের জেরে সাত্তারকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনায় একাধিক গ্রামে হামলা ভাঙচুর চালানো হয়েছে। বজলু গ্রুপের লোক, বিরোধী দলের লোক আমার আব্বুরে হুমকি দামকি দিত যে তোর হাত পায়ের রকাইটা ফেলামু, তুই মিছিল মিটিং আসো, সামগ্রের সাথে দল করস না, এই সেই নানান অজুহাত দিত। 140 বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে ভারতের অন্ধ্রপ্রদেশ। বন্যায় এ পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ 10 জন। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 50,000 মানুষকে, আর নিহতদের পরিবারকে 5 লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। টানা বৃষ্টিতে রাজ্যের সড়ক ও মহাসড়কগুলো ডুবে যাওয়ায় কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ওইসব গ্রামে জরুরি খাদ্য এবং পানি সরবরাহ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 16টি দল বন্যার পানিতে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধারের চেষ্টা করছে। 26শে নভেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বিভিন্ন দেশের ঐতিহ্যের সাথে জড়িয়ে রয়েছে পুতুল নাচ। মেক্সিকোতে শুরু হয়েছে পুতুল নাচ উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিচ্ছে শিল্পীরা। তবে করোনার কারণে সীমিত করা হয়েছে আয়োজন। এই উৎসব ফিস্ট অফ ডলস নামে পরিচিত। লাতিন আমেরিকার বিখ্যাত উৎসব এল ফেস্তিন দে লা মুনেকো। গত 20 বছর ধরে চলছে এই আয়োজন। মেক্সিকোর গুয়াদালাহারা শহরে উৎসবের অন্যতম আকর্ষণ পুতুল নাচ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন পুতুল নাচের শিল্পীরা। প্রথমে এটি বাৎসরিক উৎসব থাকলেও বর্তমানে প্রতি 2 বছর অন্তর অন্তর তা পালন করা হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েন উৎসব সংশ্লিষ্ট হাজারো মানুষ। আমরা উৎসব পালন করতে চাই, নতুন শিল্পী, শিক্ষক সহ জনগণকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। যারা আমাদের সমর্থন করছেন তাদের প্রতি কৃতজ্ঞ। গানের তালে তালে বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় পুতুলের নাচ, আর পুরো বিষয় নিয়ন্ত্রণ করেন পুতুল নাচের শিল্পীরা। আমরা উৎসব পালন করতে চাই, নতুন শিল্পী, শিক্ষক সহ জনগণকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। যারা আমাদের সমর্থন করেছে তাদের প্রতি কৃতজ্ঞ। করোনা মহামারীর মধ্যেও মঞ্চে এসে স্বস্তি অনুভব করছি। মনে হচ্ছে যেন স্বাভাবিক জীবনে ফিরেছি। সবকিছুই বেশ উপভোগ করছি। করোনার কারণে গত বছর হয়নি এই উৎসব, তবে এবছর পুতুল নাচে রয়েছে ভিন্ন আমেজ। এবার সীমিত দর্শক নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীর। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।